মাস্টারদা সূর্য সেন অরবিন্দু ঘোষে, মাস্টারদা সূর্য সেন অরবিন্দু ঘোষে, বিনয় বাদল দীনেশ সেরিয়া সুতোষে, তাদের দীর্ঘ নিঃশ্বাসে কত দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ারি আসে, শুধু দামাল ছেলে নয়, দামাল মেয়েরাও ছিলেন। যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা বৃদ্ধ বয়সেও ৭২ বছর বয়সেও তিনি হাতে পতাকা উদযাপন করে তমলুক শহরের উপর দিয়ে মুক্ত কণ্ঠে বলতে বলতে চলেছে, হে ভারতবাসীগণ, প্রাণ চলে যাবে তবু যেন তোমরা বলতে ছেড়ো না, আমি ভারতবাসী, ভারত আমার মা, আমি ভারতের সন্তান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গুলিবিদ্ধ করলেন বুকে, সেই গুলিবিদ্ধ বুক খলিয়েও সেই দিন ধোলায় গড়াগড়ি খাচ্ছে, তথাপিও বলে চলেছে প্রাণ চলে যাবে, মরে যাবে, তথাপিও বলবে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শেষ নিঃশ্বাস ত্যাগ করে গেলেন তিনি। তাই মহাজনে বলল কি, কত দামাল ছেলে রক্তে মুক্তি জোয়ারি আসে, মুক্তি জোয়ারি আসে, খরস্রোতে ভাসে বৃদ্ধা মাতঙ্গী, সালে ক্ষুদিরামের ফাঁসি। 1908 সালে ক্ষুদিরাম তিনিও দেশের কাজের জন্য তিনিও নিজেকে বলি দিয়েছিলেন। ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করার অপরাধে। অবশেষে অপরাধীকে হত্যা করতে না পেরে দুজন সহজ সরল নারীকে হত্যা করার অপরাধে তার ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়েছিল। অবশেষে হয়েছিল ফাঁসি। ফাঁসির দড়ি গলায় পড়তে যাচ্ছে, তথাপিও তার কোনো গ্লানি নেই, কোনো বেদনা নেই, কোনো মনে দুঃখ নেই। হাসি মুখে ফাঁসির দড়ি সেই দিন গলায় নিয়েছেন। তার ফাঁসি হচ্ছে বলে ভারতবাসী কোনো সবাই কেঁদে গিয়েছে, আর ক্ষুদিরাম সে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়েছে। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখব জগৎবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। তিনি ফাঁসির দড়ি কণ্ঠে লয়েছেন আর ভারত মায়ের প্রতি বলে গিয়েছেন, মা গো, হে মা বঙ্গ জননী, আবার যেন এই ভারত ভূমির মাঝখানে, এই পুণ্যভূমির মাঝখানে আবার যেন জন্মগ্রহণ করতে পারি। আমি এক জন্মে নয়, বারবার জন্মে জন্মে আমি যেন আবার তোমার বুকে আসতে পারি। তবে 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি, সকর নয়নে দেখলো ভারতবাসী তার মুখে এই হাসি, তার মুখে যে হাসি। ওরে আবার যেন মাগো তোমার কোলে আসি, আবার যেন মাগো তোমার কোলে আসে, আমি আবার যেন মাগো তোমার কোলে আসি। আপা যদিন তাই তো শোনে করুণ ধরে, আপা যদি তাই তো, আপা যদি তাই তো শোনে করুণ ধরে, জননী জাগো মা তোমার অধীনরে বাবঙ্গ, জননী জাগো মা তোমার অধীনরে বাবঙ্গ, জননী জাগো মা তোমার অধীনরে বাবঙ্গ, জননী জাগো মা। তাই মা গো আমি আবার জানোই আসি মা, ওরে আবার জানোই আসি মা, আমি বঙ্গ ভূমি ভূমির কোলে
হলো না আবার যেন আসি মা কত গো শঙ্খ ধুবি দিবি জ্বালাইয়ে ডাকি আবার যেন আসি মা আজ আমি তোমার হলাম বলে আবার যেন আসি মা আর হরি বল হরি বল হরি বল বলে নিতাই গৌর হরি বল আসি মা গো হরি বল বলে আবার যেন আমি মায়ের বন্দনায় আমি না জেরে না না জেরে না না মায়ের বন্দনায় আমি জেরে না জেরে না জেরে না না এইখানেতে সারি ও জেরে না না জেরে না জেরে না না আর যত আছেন কণ্ঠীধারী জেরে না জেরে না জেরে না না আমি তাদের প্রণামে করি ও জেরে না জেরে না জেরে না না আমার পিতা মাতার চরণে আমি জেরে না জেরে না জেরে না না স্মরণ করে যা ও জেরে না জেরে না জেরে না না আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু জেরে না জেরে না জেরে না না তাদের প্রণামে জানা ও জেরে না জেরে না জেরে না না এইবার হবে মধ্যে কবি গানের লড়াই জেরে না জেরে না জেরে না না এই আসরের মাঝারে ও জেরে না জেরে না জেরে না না এই কবি গান গাইতে গেলে জেরে না জেরে না জেরে না না জানি বিষয় একটা চাই ও জেরে না জেরে না জেরে না না ওই বিষয় ছাড়া হয় না কবি গান জেরে না জেরে না জেরে না না হয় না কবির লড়াই ও জেরে না জেরে না জেরে না না এই সুন্দর একটা বিষয় পালাগো ধার্য করে দিল আপনাদের সবার মাঝে মনে জানাইল একদিকেতে নারী আর পুরুষ জানি হয় আজ দুই দিকেতে দুইটি বিষয় ধার্য করে দেয় আমার বিপক্ষ পাল্লাদারে যেজন হইয়ে গেল অনাদি দাস মহাশয় তাহার নামই হলো ব্যক্তিগত নামে আমার সঞ্চিতা পাল হয় বাড়ি হলো মুর্শিদাবাদ জ্বালাই সুন্দরভাবে আজ আমার নারী সাজাইলো আমি নারী সেজে মায়ের ভূমিকায় দাঁড়াইলাম ভালো আজ গান ভালো জমবে গানে ভালো জমবে আজ গান ভালো জমবে গানে ভালো আজ জমবে নারী পুরুষ গানের পালা গানে ভালো জমবে গো নারী পুরুষ গানে পালা আজ যেজন বিপক্ষ পাল্লাদার সে একজন পুরুষ মানুষ অনাদি দাস যার নাম সে একটা পুরুষ মানুষ বলে তাকে সাজিয়ে দিয়েছেন পুরুষের ভূমিকায় ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা বড়োয়া থানা সুন্দরপুর হলো আমার বাড়ি কাঁদি কুলি সুন্দরপুর মুর্শিদাবাদ জেলা হ্যাঁ সেখান থেকে এসেছি আমি আর্ট করতে কবি গানের আরি বাবা এই কবি গানের অভিনয় মঞ্চের মাঝখানে আজকে আমাকে দাঁড়িয়ে দিয়েছেন নারী আমি নারী সেজে আপনাদের দরবারে দাঁড়িয়ে গেলাম আপনাদের মঞ্চের মাঝখানে একদিকে পুরুষ একদিকে নারী এ পালা কমিটি পক্ষ করে দিয়েছেন অর্ডার সঙ্গে সঙ্গে ভাগ করে দিয়েছেন বর্ডার আমরা দুইজনায় দাঁড়িয়ে গেলাম দুই দিকে দুটো ক্যাডার আমার পাল্লাদারকে মনে হচ্ছে এসেছে পার্টির একটা লিডার শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝে একজন হবে গো মাডার 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 সে থাকে কি আর আমি থাকি ভালো দুজনার মাঝে একজন হবে গো মাডার সে থাকে কি আমি থাকি আরে মাডার একজন হবে সংকট সারাও নাই শব্দ নাই মাটার হয় কি গো দিনে রাতে সন্ধ্যে সকালে ভোরে দুপুরে চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে মাটাটা কে হয় হ্যাঁ আমি একদিকের মাটারের কথা বলছি না আমি বহু দিকের মাটারের কথা বলছি তাই গৌর হরিবল 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 তাহলে মাটাটা যে হবার সে হবে আপনারা বিচারক আপনারা বিচার করবেন আমি একজন উকিল সে একজন উকিল আমি মাইদের পক্ষে উকিল আর সে হচ্ছে বাবাদের পক্ষে উকিল আমি মাইদের পক্ষে উকিল হয়ে আজ আমি যা কিছু কথা বলে যাব একটা কথা আমি কোনো বাবাদেরকে কাকাদেরকে বলবো না খবরদার আপনাদের গায়ে যেন ফসকা না পড়ে হ্যাঁ বলবেন না যে সঞ্চিতা এতদিন পরে তুমি এই শান্তিনিকেতন প্রথম গান করতে এসে তুমি আমাদের দুর্নাম করতে এসেছো আমি আপনাদের দুর্নাম করবো না কাকা গো বাবা গো জ্যাঠা গো দাদু গো দাদা গো হ্যাঁ ভাই গো আমি আপনাদের দুর্নাম করবো না আপনাদেরকে একটা কথা বলবো না আমি যা বলবো আমি আমার ঘরের লোককে বলবো ঠিক আপনাদেরকে কেন বলবো হ্যাঁ যাই হোক
এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে নারী পুরুষই হবে। ওরে জিরে না জেরে না না জেরে না না বাবারই হবে গো ওরে লড়াই। জিরে না জেরে না জেরে না না নায়ক আর নায়িকার ওরে লড়াই। জিরে না জেরে না জেরে না না আসুরের মাঝারে ও জিরে না জেরে না জিরে না না বিচার করবেন ভক্ত জনে। ওরে জিরে না জেরে না জেরে না না এই যেতে আর কে হারে। ও জিরে না জেরে না জিরে না 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 এবার কোথায় মোদের দেখাশোনা ভাই কিংবা পরিচয়? কবি গানে গাইতে গেলে দেখাশোনা চাই। ওরে দেখাশোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখাশোনা, কোথায় আলোচনা? আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই। সেই সম্পর্ক ধরে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম নারী, নারী গো সে যে পুরুষ হয়ে যায়। কোন জায়গায় আমাদেরও প্রথম দেখা হয়? এই বিশ্ব যখন ঈশ্বর ছিল ভবেরই বাজারে। স্থাবর জঙ্গম নাইকো কিছু দেখুন বিচার করে। জলমগ্ন জলাকারী বিশ্ব দুনিয়ায় একমাত্র ভট্টপত্র শুধুই ভেসে রয়। স্থাবর জঙ্গম পাহাড় পর্বত মানুষ জন নদী নালা ঘর বাড়ি ইত্যাদি কিছুই ছিল না। ছিল না পুরুষ, ছিল না নারী, ছিল কি একটা জলের বুদবুদ বা আধার। ওই আধারের উপর ভাসছে কে? তিনি একজন একেশ্বর ঈশ্বর, যার কোনো শরীর নেই। তিনি পুরুষ না, তিনি প্রকৃতি না। তিনি বললেন আমি কি পুরুষ? আমি পুরুষও নই। আমি কি প্রকৃতি? আমি প্রকৃতিও নয়। তবে কি আমি নপুংসক বা হিজড়ে? আমি নপুংসকও নয়। আমি হলাম একেশ্বর ঈশ্বর, যার কোনো শরীর নেই, যার কোনো লয় নেই, যার কোনো ক্ষয় নেই, যে সদা সর্বদা স্থিতি, যার কোনো ঘুম নেই, যে কিছু খাই না, যার ক্ষয় লয় জন্ম মৃত্যু কিছুই নেই। চিন্তা করলেন কি আমি একাই আছি, অনেকে ওরে হব। জিরে না জেরে না জেরে না না আমি একাই আছি, বহু হব। ওরে জিরে না জেরে না জেরে না না চিন্তা করে যা ও জিরে না জেরে না জিরে না 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 একাই আছি, আমি অনেক হব। এই চিন্তা করে দেখো কি কর্ম করিল। তার ললাট হতে এক ফোঁটা ঘাম ঝরে গেল। তাহা থেকে এক প্রকৃতি জন্ম দিয়ে দেয়। আদি শক্তি একটা নারী জানি জন্ম হয়। আদি শক্তি আদ্যা শক্তি মহামায়া পরমা প্রকৃতি একটা নারীর জন্ম দিল। নারীর যখন জন্ম হয়ে গেল, এই নারী তিনি বললেন কেন আপনি আমাকে সৃষ্টি করলেন? বলো বিশ্ব সৃষ্টির কারণার্থে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি বিশ্বখানা সৃষ্টি করো। বলে আমার একার দ্বারাই সৃষ্টিত। ওরে হবে না, হবে না। আজ দ্বিতীয় সৃষ্টি আমার করো 16 আনা। এই কথাটি চিন্তা করে কি কর্ম করিল? নারীর জঙ্ঘা দেশে অমনি চিড়ে দিল। নারীর মাতৃদ্বার সৃষ্টি করে দিল, যাকে বলে জঙ্ঘাদেশ। সেই জঙ্ঘাদেশ চিড়ে দিল, তাহা থেকে 3 ফোঁটা রুধির ঝরে পড়ল। সে 3 ফোঁটা রক্ত থেকে 3 পুরুষের জন্ম হলো। বাবা বাবা আজ ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব 3 পুরুষ হয়। ব্রহ্মার কাছেতে নারী উপস্থিত হয়। ব্রহ্মার কাছেতে গিয়ে অমনি হাজির হলো। স্ত্রী রূপে বরণ তুমি করবে আমায় ভালো। হে ব্রহ্মদেব, এই বিশ্ব সৃষ্টির কারণার্থে তুমি আমাকে স্ত্রী রূপে বরণ করো। ব্রহ্মা বলল মাগো, তোমার রক্ত থেকে আমার জন্ম হয়েছে, এতএব তুমি আমার মা, আমি তোমার ছেলে। তোমার আমার মধ্যে কবু মিলন হবে নাই। আজ যাও মাগো সুন্দরী বলিয়া জানায়। আজ বিষ্ণুর কাছেতে এসে উপনীত হলো। বিষ্ণু ওই কথা বলিতে লাগিল, শোনোই আমার মা জননী, তুমি আমার মা, তোমার আমার মধ্যে কবু মিলন হবে না। এই কথা চিন্তা করে কি কর্ম করিল? মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হলো। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মার মহাদেবের কাছে গিয়ে করে নিবেদন, শোনো শোনো মহাদেবে করোনা বরণ, স্ত্রী রূপে আমায় তুমি বরণ করিবেই।
মনোবাঞ্ছা তুমি আমার পূরণ করিবে। এই বাড়িতে মহাদেবে করল নিবেদন, তোমার সঙ্গে আমার হবে না মিলন। এই রূপে তুমি আজ পরিবর্তন হবে, পুনরায় অন্য রূপে কাছেতেই আসিবে, তারপরে আমি তোমায় গ্রহণ করিব। এই কথা চিন্তা করে কি করিল ভাবো, এইবারে দেবী আমার দেবী দহে যায়, সেইখানেতে একবার দেহ পরিবর্তন হয়। একবার করে যখন স্নান করিল, তার দেহ দৈবাদক পরিবর্তন হলো, মহাদেবের কাছে এসে উপস্থিত হয়। এইবারে বরং তুমি করো নাই আমায়। এখানে তো মহাদেবে বলিতে লাগিল, এখনো তোমার আমি গ্রহণ করবো না গো ভালো, আবারে দেহ তোমার পরিবর্তন হবে, তারপরে স্বামী রূপে আমায় কাছে পাবে। এই বলি আমার জননী একবার নয় 107 বার পরিবর্তন হয়। 107 বার দেহ পরিবর্তন হয়ে গেল, তারপরে তো 108 রূপা হলো। 108 রূপে যখন হয়ে যায়, তারপরে তো মহাদেবের কাছে হাজির হয়। শোনোই আমার মহাদেবে দেব পঞ্চানন, এইবার আমায় তুমি করো না বরণ। এই রূপে মহাদেবে করল দর্শন, এইবার আজই তোমায় আমি করিব গ্রহণ। আমি এবার তোমার গ্রহণ করিব, এবার তোমায় গ্রহণ করিব, এইবার তোমাকে গ্রহণ করিব, এবার তোমাকে গ্রহণ করিব, আমি ভগিনী রূপে মেনে নেব। এবার তোমায় আমি গ্রহণ করিব করিব। ও আমাদের সর্বপ্রথম সৃষ্টির প্রাক্কালীনে নারী এবং পুরুষের মধ্যখানে এই জায়গাতে হয় গো দেখা, এই জায়গাতে হয় গো দেখা, আশা আছে তাহা সৃষ্টি আঁকা। এই জায়গাতে হয় গো দেখা গো। ও কিন্তু ইহ জগতের মাঝখানে নারী এবং পুরুষ তাদের সর্বপ্রথম দেখা হয় কোথায়? কোথায় ও মা? সর্বপ্রথম দেখা হয় কোথায়? মনে নাই? মনে আছে, কিন্তু লজ্জা লাগছে বলতে। সাজনা তালায়, আমার বাবার বাড়ির উঠোনের মাঝে, আমার বাবার বাড়ি উঠোন মাঝে, বাবার বাড়ি উঠোন মাঝে, ওরে এই ছেলেটার সাথে দেখা হয়েছে। বাবার বাড়ি উঠোন মাঝে এই ছেলেটার সঙ্গে দেখা হয়েছে। আমি ছিলাম বাবার ঘরে, এবার এই ছেলেটা যাই, একদিন বিয়ের স্থির করয়, বিয়ের স্থির হলো, বিয়ের দিন হলো। সেই দিন রাত্রের বেলায় যত যত সঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে, বরযাত্রীগণকে সঙ্গে লয়ে, কোল পাত্রগণকে সঙ্গে লয়ে উপস্থিত হলো আমার বাবার বাড়ির উঠোনের মাঝে। ছাজনা তালা পেতেছিল, সেই ছাজনা তালার মাঝখানে, সেইখানে তার সঙ্গে আমার হয়েছে প্রথম দেখা। ধীরে রে আমার এক কাকা বাবু, একজন ভক্ত মানুষ এসে আমায় 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমি আপনাদের আশীর্বাদ আমি শিরোধার্য করি। গুরু গোবিন্দের চরণে যেন মতে হয়, হে মা আদ্যাশক্তি মহামায়া, তুমি তার সহায় থেকো এবং তার সমস্ত মনোবাসনা পূর্ণ করো। যে আশা নিয়ে তিনি উপহার করেছে আমাকে, সেই আশা যেন পূর্ণ হয়, এই কামনা রেখেই ফিরে যায় কবিগানের ভূমিকায়। ধীরে রে ডানা রে ও রে এই ছেলেটা গেল আমার কাছে, দেখো 7 জন পুরুষ হাজির হলো। আমি ছিলাম ঘরের ভিতরে, আমি ছিলাম ঘরের ভিতরে। 7 জন পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষ 7 জন গিয়ে একটা চৌকোন আকৃতি একটা কাঠের পিঁড়ির মধ্যে আমাকে বসিয়ে নিয়ে আসলো ছাজনা তলায়। সেই পুরুষদের যেন বিয়ে হয়েছে এমন পুরুষ যেন হওয়া চাই, কিন্তু বিয়ে হয়ে গিয়েছে, বউ মরে গিয়েছে, সে বউ মরা হলে হবে না। কিন্তু হ্যাঁ, বউ মরা পুরুষ হলে হবে না, আবার আই বড় মানে অবিবাহিত কুমার হলেও হবে না। বিয়ে হয়েছে, জল জানতো, বউ বেঁচে আছে, এমন পুরুষ মানুষ আমার কাছে গেল। 7 জন পুরুষ মানুষ একটা কাঠের পিঁড়িতে বসিয়ে নিয়ে এলো আমাকে ছাজনা তলায়। দেখলাম যে ছাজনা তলায় দাঁড়িয়েছে, মাথায় একটা কাপড় ঢাকা দিয়ে, সাদা কাপড় ঢাকা দিয়ে দাঁড় করে দিয়েছে, হ্যাঁ, ছেলেটাকে। আর আমাকে চোখে দিয়েছে 2টো পান, মানে দুজনাই যেন দেখতে না পায়।
মানে আমি দুটো পান দিয়ে দিয়েছি আমার চোখে, আমি যেন তাকে দেখতে না পাই, আর তাকেও একটা মাথায় কাপড় ঢাকা দিয়ে দিয়েছে সে যেন আমাকেও দেখতে না পায়। মানে সে আবার কিরকম ব্যাপার বাবা। কিন্তু মন তো ফুক ফুক করছে বাবা, যে কখন দেখবো কখন দেখবো। কতদিন আগে থেকে হ্যাঁ কত ফোন করে, কত মিস কল করে। হ্যাঁ স্যাগো একদিন গিয়েছি গান করে শুয়ে আছি ঘরের ভিতরে, রাত 12টার পরে কে যেন আমায় মোবাইলে মিস কল করে। আমি মনে মনে চিন্তা করছি কোনো মেয়ে মানুষ আমাকে মিস কল করছে। মিস কলটা ঘুরিয়ে জিজ্ঞাসা করছে আপনি কে? তা বলছে আমায় চিনতে পারছো না, আমি তোমার ভাবি বর, দুদিন পরে তুমি হবে আমার, আমি হব তোমার। তাই এ রাত 12টার পরে মিস কল আবার কেউ করে? ও মা মিস কল করে? কারা মিস কল করে? হ্যাঁ মিস কল কারা করে? বাবারা করে না মায়েরা করে? হ্যাঁ মিস কল কারা করে? ছেলেরা না মেয়েরা? মেয়েরা। মেয়েরা মিস কল করে আর ছেলেরা খরচ করে। মেয়েরা মিস কল করে আর ছেলেরা খরচ করে, করে না? আমি একদিকের খরচের কথা বলছি না, আমি বহু দিকের খরচের কথা বলছি। হরিবল হরিবল। এইবারে সেই ছেলে এসে হাজির হলো, যত্ন করে তার কাছে আমার অমনি নিয়ে গেল, মাথায় কাপড় ঢাকা নিয়ে এসে যে দাঁড়াইয়া রয়। আমি বললাম এ বটে না অন্য কেউ, আমাকে দেখতেই হবে। হ্যাঁ এ অন্য কাউকে বর সাজিয়ে এনেছে নাকি সেটা দেখতে হবে তো। তা যদি না হবে মাথায় কাপড় ঢাকা দিয়ে দাঁড় করে দেবে কেন বিয়ের আসরে? দেখি তো সে কে। যাই হোক তার মাথা ঢাকাটা আমার মাথায় ঢেকে দিয়ে বলছে এবার পান দুটো খোলো। পান দুটো আস্তে আস্তে খুলে দেখতে পাই সত্যিকারে সেই জনা দাঁড়াইয়া রয়। সত্যিকারে সেই জনই দাঁড়িয়ে আছে যে 1 মাস আগে আমাকে দেখতে এলো, আমাকে মিস কল করতো, আমাকে ফোন করতো, হ্যালো তুমি কোথায়? আমি আমতলায়। হ্যালো তুমি কোথায়? আমি জামতলায়। থেকো না জামতলায়, চলে এসো মেলা তলায়, হয়ে যাবে তলায় তলায়। এইভাবে তলায় তলায় কত দেখা হয়তো। সে আজকে সামনে এসে হাজির হয়েছে, তার সঙ্গে আমার দেখা হলো কোথায়? আমাদের নয়নে নয়নে। প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে। প্রথম দেখা হলো মোদের নয়নে নয়নে। প্রথম দেখা হলো মোদের নয়নে। তুমি আমি একই সাথে, তুমি আমি একই সাথে, শয়নে আর স্বপনে। প্রথম দেখা হলো মোদের নয়নে নয়নে। প্রথম দেখা হলো মোদের নয়নে। তোমার আমার হয়ে গেল দেখা ওরে দিরে নানা তেরে নানা তেরে নানা। আসরে ওরে ও দিরা নানা তেরে না দিরা নানা। আজ মালা বদল হয়ে গেল, ও দিরা নানা তেরে না দিরা নানা। আজ মোদের যত্ন করে ওরে ও দিরা নানা তেরে না দিরা নানা। শীতেতে সিঁদুর দিয়ে সে আমায় আমার করে নিল। আমার ঘর ছেড়ে তাকে তার ঘরে নিয়ে গেল। আমি গেলাম শ্বশুর বাড়ি, সে হয়ে গেল আমার, আমি হয়ে গেলাম তার। হ্যাঁ শ্বশুর বাড়িতে গিয়ে সেই যে ফুলসজ্জার ঘরে আমরা দুজন দুজনকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম, আজ থেকে তোমার হৃদয় আমার হলো, আমার হৃদয় তোমার হলো, কখনো কোনোদিন কেউ কাউকে ছেড়ে চলে যাব না। হাজার আমাদের জীবনের উপর দিয়ে ঝড় তুফান বয়ে যাক না কেন, তথাপি আমরা কেউ কাউকে ভুল বুঝবো না, কেউ কাউকে ছেড়ে চলে যাব না। চির চির এক হয়ে আমরা চিরকাল চিরদিন আমরা রয়ে যাব। আমাদের এই হলো প্রতিজ্ঞা, এই হলো আমাদের আশা। এই আশা নিয়ে আমরা জীবন শুরু করলাম। তুমি কে? তুমি তো আমার তরু, আমি মাধবী বনের মালতী লতা। তুমি কামাল করো মাধবী বনের মালতী লতা। তুমি কামাল করো মাধবী বনের মালতী লতা। তুমি তোমার বৃক্ষ আর আমি একটা লতা গাছ। একটা লতা গাছ একটা বড় বৃক্ষকে ধারণ করে জড়িয়ে 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 ধরে ওঠে। সেই যে একবার ধারণ করে যায়, একবার উঠে যায়, একবার যদি ধারণ করে জড়িয়ে, আর কিন্তু সেই জড়ানো দেখবেন ছাড়ে না। যদি মরে যায়
দুটো কাজ যদি মরে যায়, সেই মরা গাছ পর্যন্ত জড়ানোই থাকে, জড়ানো ছাড়ে না। কাঠুরিয়া কেটে নিয়ে ঘরে চলে যায়, উনুনের মধ্যে পুড়িয়ে দেয়, পুড়িয়ে ছাই হয়ে যায়। ছাই হয়ে যাওয়ার পরেও সেই ছাই তুলতে যাওয়ার সময় দেখবেন জড়ানোই আছে, সেই জড়ানো ছাড়ে না। আমাদের প্রেম যেন সেই রকমই অটুট থাকে, তুমি অটুট থাকে, যেন সেই রকমই অটুট থাকে, তুমি অটুট যেন থাকে, এক জন্মে নয় 7 জন্ম ধরে তুমি অটুট থাকে, এক জন্মে নয় জন্মে থাকে। আমাদের এই জায়গাতেই আলোচনা, আমাদের দেখাশোনা হয়। ও দিরা না দিরা না দিরা না না, জিজ্ঞাসাবাদ করে গিয়েছে, দিরা না দিরা না দিরা না না, আমি কানে শুনতে পাই। ও দিরা না দিরা না দিরা না না। এটা কবিগান। এই কবিগানটাকে বাড়ানোর জন্য একটা কবিয়ালকে জিজ্ঞাসাবাদ দাবি রাখে। সেই কারণে আমার পাল্লাদার কবিয়াল, তিনি ইহ জগতের এখনকার এই 2 ঘন্টার সময়ের জন্য সে হলো আমার স্বামী, আর আমি হলাম তার স্ত্রী। আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক, সম্পর্ক হলো মধুর সম্পর্ক। সেই সম্পর্ক ধরে আমাকে দুটো দাবি আমাকে জিজ্ঞাসা রেখেছে, জিজ্ঞাসা রেখেছে, আমায় জিজ্ঞাসা রেখেছে, জিজ্ঞাসা রেখেছে, আজ বলে গিয়েছে আমার কাছে, জিজ্ঞাসা আমায় রেখেছে, গো বলে গিয়েছে আমার কাছে। ওরে বলিতে বলিতে কথা আজ এই আমায় বলে যা, বলে যাই, বলে যাই, আমাদের পুরুষ জাতি দেখো দেখিবারে পাই। আমাদের একজন পুরুষ ছিল, হ্যাঁ, সে 1 কুইন্টাল 45 কেজি হলো ওজন হয়ে গেল। 7 ফুট উচ্চতা ছিল, কে জানে না বলো? আমাদের পুরুষ আছে যা 1 কুইন্টাল 45 কেজি ওজন, 7 ফুটের মানে বেশি উচ্চতা। এমন কোন নারী আছে? তুমি বলো নাই আমায়। তার এত উচ্চতা কেবা ছিল, বলো কাহার হয়? পাগল রে, পাগল রে, পাগল, পাগল রে। আমি মনে যাই চীনের ইয়ং ডিফেন্স, চীন দেশের ইয়ং ডিফেন্স বলে একজন নারী, 7 ফুট 8 ইঞ্চি তার উচ্চতা যে ছিল। তাহলে ইয়ং ডিফেন্স চীন দেশে যার বাড়ি, 7 ফুট 8 ইঞ্চি উচ্চতা ছিল। আজ কোন নারী রয় তার ওজন বেশি এমন কোন নারী আছে মহাশয়? বলো বলো সেই নারী, আজ বলো কে ভাই আছে? আমি সত্যিকারের কথাই আমি বলি তোমার কাছে, শোনো শোনো পাগল আমি গো, আমি গো, আমি গো, নীতা আহমেদ বলে নারী, নীতা আহমেদ বলে নারী আমি শুনিবারে পাই। 570 কেজি ওজন আমি তোমায় বলে যাই। হে পুরুষ তুমি দেখো না, নারী দেখো না, দেখো নাই, নারী দেখো নাই, তুমি দেখো নাই, নারী দেখো না, দেখো নাই, নারী দেখো নাই। নীতা আহমেদকে তুমি দেখো দেখো নাই, নাই। নারী দেখো নাই, মিটাই আমেরিকে লিখে নারী দেখো না। আরে বলতে বলতে ভাবের কথা, দিরা না দিরা না দিরা না না, বলতে বলতে ভাবের কথা দিরা না দিরা না দিরা না না, তাই বলে
বলো বলো ওরে জিরে না জিরে না জিরে না না যদি সমান সমান হলো ও জিরে না জিরে না জিরে না না এই নারীকে কবে থেকে ওরে জিরে না জিরে না জিরে না না নির্বাচনে চলে গেল ও জিরে না জিরে না জিরে না না নারী তুমি এই নারী আর পুরুষ যদি সমান সমান হলো নারী কবে থেকে নির্বাচনের অধিকার পেল হে পুরুষ নির্বাচনে অধিকারী হয়েছিলে তোমরা ছিল পুরুষ শাসিত সমাজ অতএব তারপরে হে পুরুষ তোমরা যখন সামাল দিতে পারলে না আমায় তোমরা করলে ওরে আহ্বান জিরে না জিরে না জিরে না না তোমারে জানাই ও জিরে না জিরে না জিরে না না আমি ইন্দিরা গান্ধী রূপ ধরে জিরে না জিরে না জিরে না না আমি উদ্ধার করে যাই ও জিরে না জিরে না জিরে না না আমি ইন্দিরা গান্ধী হয়ে আমি ওরে জিরে না জিরে না জিরে না না আমি সেই দিন চলে যাই ও জিরে না জিরে না জিরে না না আমি ভারতবাসী কি কে দেখো ওরে জিরে না জিরে না জিরে না না আমি রক্ষা যে কর ও জিরে না জিরে না জিরে না না সেই দিন থেকে নির্বাচনের অধিকারী যে হয় অবশেষে তোমাদের মতো পুরুষকে সামাল দেয় কি বলিব ভাবের কথা তাইতে বলে যায় তাই আজ নির্বাচনী অধিকারী হয়ে সে কত কিসে দেয় সেই নির্বাচনে অধিকারী হয়ে এই মেয়ে এই নারী কতজনাকে কত কি দিয়ে গেল কত জনকে কত কি দিয়ে গেল ভাবো একবার কথাগুলো কত জনকে কত কি দিয়ে গেল ও বাবা লক্ষ্মী ভান্ডার পাও হ্যাঁ পাও তো লক্ষ্মী ভান্ডার পাও মা পাই পাই শুধু এ ভাতা লয় কত ভাতা দেয় হ্যাঁ আমাদের মতো শিল্পীর ভাতা 60 বছর বয়স হয়ে গেলে বেকার ভাতা বার্ধক্য ভাতা তারপরে আপনার বিধবা ভাতা বহাল ভাতা কন্যাশ্রী ভাতা যুবশ্রী ভাতা শিক্ষাশ্রী ভাতা এ ভাতা ও ভাতা সে ভাতা যে লোককে ভাতা দিয়ে যায় তার নিজের কোনো ভাতা নাই রে নিজের কোনো ভাতা নাই রে আরে নিজের কোনো ভাতা নাই রে নিজের কোনো ভাতা নাই রে নির্বাচনী অধিকার পেল নিজের কোনো ভাতা নাই রে হে আমার পুরুষ সেই কারণে তোমাকে বলে যাই তোমরা যে কর্ম করো এই মেয়েরা সেই কর্ম করতে পারে তুমি যদি পুলিশ হও মেয়েরা পুলিশ হয় না তুমি যদি ডাক্তার হও মেয়েরা ডাক্তার হয় না তুমি যদি মাস্টার হও মেয়েরা মাস্টার হয় না হ্যাঁ তুমি যদি প্রধান হও মেয়েরা প্রধান হয় না তুমি যদি প্রধানমন্ত্রী হও মেয়েরা প্রধানমন্ত্রী হয় না তুমি যদি মুখ্যমন্ত্রী হও মেয়েরা মুখ্যমন্ত্রী হয় না তুমি যদি রাষ্ট্রপতি হও মেয়েরা রাষ্ট্রপতি হয় না তুমি ধান পোতো মেয়েরা ধান পোতে না কতে তুমি ধান কাটো মেয়েরা ধান কাটে না কাটে তুমি আলু বসা মেয়েরা আলু বসাই না খায় সমান সমান তোমার মতো কর্ম দিয়ে কর্ম করে যাবে তোমার সঙ্গে পাল্লা দিয়ে কর্ম করে যাবে তুমি যা করবে এই মেয়েরা তাই করবে তবে একটা জিনিস দেখবেন করতে পারে না রাস্তাঘাটে দেখবেন এই বেটা ছেলেরা এই পুরুষেরা দেখবেন জুতো সেলাই করে জুতো পালিশ করে কোথাও কোনো দিন কোথাও গিয়ে দেখেছে যে মেয়ে জুতো সেলাই করছে জুতো পালিশ করছে বাবা হ্যাঁ হ্যাঁ ও দেখেছো মা দেখেছো মেয়েরা জুতো সেলাই করে জুতো পালিশ করে এমন জায়গা মেয়েরা আছে করে কি দেখেছো হ্যাঁ ওই কাজটা এরা বেশি করে ওই কাজটা করতে পারি না ওই কাজটা করতে পারি না লোকের ছেলে পায়ে ধরা ওই কাজ করতে পারি না বলিতে বলিতে কথাই আবার বলে গেল দয়া মরি মরি রে বলিতে বলিতে কথা আবার বলে গেল বন্দে মাতারাম কানে শোনা গেল আলো গো কানে শোনা গেল বন্দে মাতারাম কানে লাগছে ওইটার কানে লাগছে বক্সে কানে লাগছে বলছে ওইটা একটু খাটিয়ে দেন আমার বক্সটা খাটিয়েন না আমার বক্সটা বরং বাড়িয়ে দেন হ্যাঁ হাই পাওয়ার দিয়ে দেন আমাদের কানে লাগবে না আমাদের কানে ডবল আছে হ্যাঁ
বলিতে বলিতে কথাই আমি কানে শুনতে পাই। ইহা মরি মরি রে বলিতে বলিতে কথা আমি কানে শুনতে পাই। আজ বন্দে মাতারাম বন্দনা বলে যাই যাই গো কুঞ্জনা বলে যাই। ভারতবর্ষ স্বাধীন হলো। ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবার পরে ঋষি বঙ্কিমচন্দ্র তিনি বললেন, যুক্তি দিয়ে বললেন, ভারত মাতা, এই যে ভারতবর্ষে বাস করছি, আমার ভারত মাতা ভারত বাবা নয়। বন্দনা যদি করতে হয় মায়ের বন্দনা করো, বন্দে মাতারম, বন্দে বাবাতারম নয়। বন্দে মাতারম সুজলং সফলং শস্য শ্যামলং মাতারম, বন্দে মাতারম শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সমুদর ভাসিনী সুখদাং বরদাং মাতারম, বন্দে মাতারম। বাবা বাবা মায়ের বন্দনা করো, বাবার বন্দনা নয়, বন্দে মাতারম। আল্লাহ তার এইখানে জিজ্ঞাসা করেছে, ইহা মরি মরি রে পালা তারি এইখানে জিজ্ঞাসা করেছে। তার মাঝে এই অশোক চক্র জানি একটাই আছে, সে গো জানি মাঝে কাছে পতাকার তিনটি রং, উপরে গেরুয়া, মধ্যে সাদা, নিচে সবুজ। গেরুয়া ত্যাগের প্রতীক। আমার এই ভারতবর্ষের মানুষের এরা ত্যাগ জানে, এরা প্রেম জানে, এরা প্রণয় জানে, এরা ভালোবাসা জানে। তাই ত্যাগের প্রতীক। যত ত্যাগী, যত মুনি, যত ঋষি, যত কবি, যত সাহিত্যিক, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত জন্মগ্রহণ করেছে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, সোনার নবদ্বীপের ভূমিতে ভগবান পর্যন্ত জন্মগ্রহণ করেছে। তাই এটা হচ্ছে ত্যাগের দেশ। এরা ত্যাগ করতে পারে, এরা ভালোবাসতে পারে। সেই ত্যাগের প্রতীক হচ্ছে গেরুয়া। সততার প্রতীক সাদা। সততা যদি না থাকে কোনো কাজে উত্তীর্ণ হওয়া যায় না। সতের প্রতীক হচ্ছে সাদা। শস্যের প্রতীক আমার এই ভারতবর্ষ, ভারত মা সুজলা সুফলা শস্য শ্যামলা, আমার এই ভারত মা। তার জন্য শস্যের প্রতীক বলে নিচে রয়েছে সবুজ কালার, সবুজ রং। সাদার মাঝখানে অশোক চক্র, তার মাঝখানে 12টা দাঁত। আমাদের এই দেহরূপ চক্র, এর মধ্যে রয়েছে সেই 12টা দাঁত। এই যে মানব দেহ কর নিরক্ষণ, চতুর্বিংশ দেহ হইয়াছে গঠন। চতুর্বংশ মানে 14টা, 24 তত্ত্ব দিয়ে আমাদের দেহ গঠন। পঞ্চভূত 10 ইন্দ্রিয়, ষড়রিপু, আর মন বুদ্ধি অহংকার। পঞ্চভূত অহংকারে সহকারে মন, এই তো 24 তত্ত্বে দেহ হলো নিরূপম। বাবা পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। পঞ্চভূত ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। তাহলে 5 আর 6 11। আর 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, মানি, পাদবায়ু, উপস্থ। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মী ইন্দ্রিয়। তাহলে 11 আর 10 21। মন, বুদ্ধি আর অহংকার। এই 24 তত্ত্ব দিয়ে দেহ নিরূপম। ইহা মরি মরি রে এই তপস্যা দিয়ে দেহ ভরি দিও। সত্যিকারে কথা পাল্লাদারে একটু শুনে যান। আমি গো একটু শুনে যা। শিক্ষা, জ্ঞান, প্রণয়, মান, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, প্রণয়, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলোই হচ্ছে ওই দাগের প্রতীক। প্রমাণ করে দিয়ে গেছে জগৎকে। ওই এক একটা দাগ, কেউ প্রেমের প্রতীক, কেউ প্রীতির প্রতীক, কেউ মমতার প্রতীক, কেউ প্রণয়ের প্রতীক, কেউ ভালোবাসার প্রতীক,
কেউ শিক্ষার প্রতি, জগতের মাঝখানে তিনি এইভাবে প্রমাণ করে দিয়েছে। বাবা, বাবা। তাই আমরা ভারতবাসী, আমার জীবন বড় ধন্য জন, জীবন বড় ধন্য জন, আমি হলাম সেই ভারতবাসী। জীবন বড় ধন্য জন। এবার শাস্ত্র মাঝে জিজ্ঞাসাবাদ, জিরা না জেরে না জিরা না না, শাস্ত্র মাঝে জিজ্ঞাসাবাদ, জিরা না জেরে না জেরে না না, আমায় করে যায়। ও জিরা না জেরে না জিরা না না, আরে নাম কি যাহার মা গঙ্গা, জিরা না জেরে না জেরে না না, ছেলেকে জলেতে ভাসা। ও জিরা না জেরে না জিরা না না। তুমি কেমন নারী, তুমি কেমন মা, যে মা হয়ে নিজের সন্তানকে তুমি জলে ভাসিয়ে দিলে? কে গো? মহাভারতের কথা বলে গেছে, নাম যার মা গঙ্গা, শান্তনু রাজা স্ত্রী মা গঙ্গা। একে একে সন্তান হয়েছে, সেই সন্তানগুলোকে সবকটাকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। অষ্টম গর্ভের সন্তান নাম যার ভীষ্মদেব, সেই ছেলেটাকে জলের ভাসাতে যাচ্ছে, পিতা শান্তনু বাধা দিলেন যে তুমি এই ছেলেটাকে জলে দিতে পারো না, তুমি দিও না, তুমি এই ছেলেটাকে তুমি আমায় ফিরিয়ে দাও। তিনি বাধা দিলেন, তিনি বললেন বেশ, তোমার কথাই এই ছেলেটাকে আমি জলে দিলাম না। আমি তোমাকে জলে ভাসিয়েছি, কোনো মা তার সন্তানকে জলে ভাসাতে পারে না। এমনকি ছেলে যদি মরে যায়, মরা ছেলেকেও মা জলে দিতে পারে না। এটা মায়ের কোনোদিন ধর্ম হতে পারে না। হে পুরুষ, তুমি কেমন করে বুঝবে তুমি সেই মায়ের যন্ত্রণা? সে যে পুত্রের বেদন অন্তর ছেদন, মায়ের তা সহিতে না রে। নারে গো মায়ে তা সহিতে নারে, মায়ের কোলে মরিলে ছেলে ফেলতে দেয় না জলে, চেয়ে থাকে বদন পানে গো। ওরে চেয়ে থাকে বাদন পানে গো, চেয়ে থাকে বাদন পানে। ওরে ছেলের মুখে মা মাছি তরে, ওরে ছেলের মুখে মা মাছি তারে, ছেলের মুখে মা মাছি তরে। ওরে ছেলের মুখে মা মাছি তারে। ওরে জাগে না সোনা মামা করে, ওরে ছেলের মুখে মা মাছি তারে। জাগে না সোনা মামা করে। ওরে ছেলের মুখে মা মাছি তারে। হৃদয় মন প্রাণ জুড়াইবে, ওরে ছেলের মুখে মা মাছি তারে। আর সন্তান যদি মারা গে বলে, ওরে ছেলের মুখে মা মাছি আমার তারে। হৃদয় মনে প্রাণ জুড়াইবে। ওরে ছেলের মুখে মা মাছি আমি তারে। বসে থাকি তোর পথ ওরে চেয়ে। ছেলের মুখে হরিবল হরিবল হরিবল। বসে আছে তোর পথ চেয়ে গো। সেই মা হয়ে কোনোদিন সন্তানকে জলে ভাসাতে পারে না। ভাসিয়েছে তার কারণ এই যে 8টা সন্তান, এরা আগের জন্মে ছিল অষ্টবসু। 8 অষ্টবসু, সোম, অপ, ধ্রুব, অনল, অনিল, প্রভাস, প্রত্যুষ, তু, এই অষ্টবসু ছিল বইয়েরা। ও জিরা না জেরে না জিরা না না, একদিন কি করিল ও জিরা না জেরে না জিরা না না, বশিষ্ঠ দেবের কাম ধনু জিরা না জেরে না জেরে না না, ধারণ করেছিল। ও জিরা না জেরে না জিরা না না। বশিষ্ঠ দেবের একটা কামধনু গাভী ছিল, সেই গাভীটার কাছে যা চাইতো তাই পাওয়া যেত বা পেত। হ্যাঁ, সেই বশিষ্ঠের গাভীটাকে হরণ করেছিল। বশিষ্ঠ দেব জানতে পেরে তিনি অভিশাপ দিয়েছিল, তোরা দেবকুলে কলঙ্ক, তোরা মত্তভূমিতে মরতে যাবি, তোরা চোরের মতো কাজ করলি, মানুষের মতো কাজ করলি, তোরা মত্তভূমিতে যাবি।
তখন বশিষ্ঠের কাছে ক্ষমা চেয়েছিল, হে মুনিবর, আমাদেরকে উদ্ধার করবে কে? কিভাবে আমরা উদ্ধার পাবো? কেন আমাদের এতটুকু লঘু পাবে? এত বড় গুরু দ্বন্দ্ব আপনি আমাকে দিলেন, ফিরিয়ে নিন আপনার এই অভিশাপ। বলে শোনো, অভিশাপ যখন দিয়েছি ব্যর্থ হবার নয়, এই অভিশাপ ফলবে, অবশেষে তোমাদের জন্মগ্রহণ করবে তোমরা স্বয়ং মা গঙ্গাকে মর্তভূমিতে আমি পাঠিয়ে দেব। আমার কথাই মা গঙ্গা মর্তভূমিতে যাবে, মা গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করে তোমরা পুনরায় সঙ্গে সঙ্গে জলে বিসর্জন দেবে, আর সশরীরে স্বর্গ লাভ করবে তোমরা। তাহলে আমি তোমাদেরকে জলে বিসর্জন দিইনি, তোমরা অপরাধ করেছিলে, তোমরা অভিশপ্ত হয়েছিলে, এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাদেরকে জন্ম দেওয়াই আমার হলো, জন্ম দেওয়াই আমার হলো, সশরীরে স্বর্গে গেল, জন্ম দেওয়া আমার হলো। বলিতে বলিতে কথা অনেক বলে যাই। সীতাকে দেখো বনেতে পাঠায়, সীতা বনবাসে গেল। সীতা কি দোষ ছিল বলো? হে পুরুষ, রামের যখন বনবাস হয়েছে, পিতৃ সত্য পালন করবার জন্য রাম গিয়েছে বনবাসে, সীতাও গিয়েছিল রামের সঙ্গে বনবাসে। স্বামী গো, তুমি যদি বনবাসে যাও তাহলে তোমার সঙ্গে আমি বনবাসে যাব। রাম বলেছিল, সীতা, বনবাসে অসহ্য অনেক যন্ত্রণা সহ্য করতে হবে তোমায়, তুমি ঘরে থাকো, আমি যাই বনবাসে। স্বামী গো, তোমায় ছাড়া বনবাসে থাকা হবে আমার বনবাস নয়, তোমায় ছাড়া যদি সিংহাসনে থাকি তাহলে হবে আমার বনবাস, আর তোমার সঙ্গে বনবাসে থাকা আমার বনবাস হবে না। তোমার সঙ্গে থেকে তোমার চরণ সেবা করে সেটাই হবে আমার অযোধ্যায় রাজ সিংহাসনে রাজ রানী হয়ে থাকা। বাবা বাবা, অতএব আমি তোমার সঙ্গে যাব। এই বলিয়া হাই, তোমার সঙ্গে সহমরে হয়ে আমি মরে যাই। তুমি গিয়েছিলে বনে বলে তোমার চরণ সেবা করবার জন্য, আমি তোমার সঙ্গে বনবাসে গিয়েছিলাম, আমার কি দোষ আছে? রাবণ রাজা হরণ করে নিয়েছিল বলে তুমি আমাকে অগ্নি পরীক্ষা চেয়েছিলে। সীতা, তুমি অগ্নি পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে তুমি যাবে গো আমার বাড়িতে ফিরে, নচেত তোমাকে আমি ঘরে নিয়ে যাব না। আগুন জ্বালিয়ে দিলেই দাউ দাউ করে আগুন জ্বলে যায়, সেই অগ্নির মধ্যে সীতাকে ফেলে দেয়, সীতা সতী প্রাণে বেঁচে যায়। এতটুকু আগুনে আজ সীতার গায়ে লাগেনি, প্রমাণ হয়ে গেল সীতা সতী নারী। সেই সীতাকে যখন নিয়ে গেলে তুমি বনে, থেকে বাড়িতে রাজ সিংহাসনে রাখার পরে কিছুদিন সুখ ভোগ করতে না করতেই তুমি লক্ষণকে দিয়ে বনবাসে পাঠিয়ে দিলে। সীতার বনবাস, সেইখানে সঙ্গে কেউ যায়নি, লক্ষণ চুরি করে নিয়ে গেল বাল্মীকি তপবন দেখবো বলে একটা বটবৃক্ষের তলে সীতাকে বসিয়ে দিয়ে বলে, মা তুমি অপেক্ষা করো, আমি একটু খাবারের অন্বেষণে ঘুরে আসি। এই বলে লক্ষণে চলে গেল। ভাই আজও গেল, কালো গেল, ফিরে এলো নয়। 5 মাসে গর্ভজাত ওই সীতা দেবী ছিল, গর্ভজাত অবস্থায় সেই মেয়েকে বনে পাঠাইল। তাহলে তোমার কেমন ভালোবাসা, তোমাকে বিশ্বাস করি আমি কি করে? 5 মাস গর্ভজাত নারীকে বনে পাঠাতে হয়, 5 মাস গর্ভজাত নারীকে বনে পাঠাতে হয়, বাবার বাড়ি পাঠাতে হয়, পাঠাই না? 7 মাসে 5 মাসে কিংবা 9 মাসে পেটে বাচ্চা থাকলে মেয়েকে বাবার বাড়ি পাঠাতে হয়, কেউ কি বনে পাঠিয়ে দেয়? কিন্তু এই আমার পুরুষ সেদিন আমাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। এই তোমার ভালোবাসা বিচার করা চাই, আজ কত ভালোবাসায় আমি দেখি বারে বারে। এই তো তোমার ভালোবাসা হয়ে গেল, এরপরে তো এবার কথা বলি ভালো। যাই হোক, সে জিজ্ঞাসা করে দিয়েছিল অনেক কথা বাবা, আমি ছোট কথায় বলে গেলাম, অল্প সময়ে বলে গেলাম, বিস্তারিত করতে গেলে অনেক সময় লেগে যেত। হ্যাঁ, আমি তোমাকে দুটো দাবি বা জিজ্ঞাসা আমি তোমার কাছে করে যাই, বেশি কথা বলা যাবে না, সময় অল্প। হে আমার পুরুষ, এই জগতের মাঝখানে নারী শ্রেষ্ঠ যদি না হতো তাহলে বীরভূমে গিয়ে, এটাও তো বীরভূম,
নানুরের কাছে, চণ্ডীদাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করো নারী কি বস্তু। প্রতিদিন ছিপ ফেলে বসে আছে দীর্ঘ 12 বছর একটা মেয়ের আশায়, নারীর আশায়। সেই রাস্তায় রজকিনী নামি যায়, ধোপার মেয়ে যায়, ঘাটে কাপড় কাচে চলে যায়, কোনোদিন কোনো কথা কয় না। ও তাকিয়ে তাকিয়ে দেখে, এও তাকিয়ে তাকিয়ে দেখে, এও চেয়ে চেয়ে দেখে, ও চেয়ে চেয়ে দেখে, কিন্তু কথা কিন্তু কেউ কাউকে বলে না। বেটা ছেলে মানুষ কথা বলে না টুক করে, মেয়ে ছেলে মানুষ একটু ফুক ফুকে যায়, এরা টুক করেই কথা বলে। চেয়ে চেয়ে দেখতে 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 একটা কথা না বললে থাকতে পারে না। হ্যাঁ, যে হবে সেই হোক, এবার বলিয়েই দেখি। হ্যাঁ, বসে আছে প্রতিদিন এইভাবে বসে থাকে, এবার বলিয়েই দেখি, ও ঠাকুরমশাই, তা এখানে তুমি বসে বসে কি করছো বলো তো? দেখছো না আমি মাছ ধরছি। ও মাছ তো নাই ধরছো, মাছ কটা পেলে বলো তো? একটাও পাইনি। একটাও পাওনি? হ্যাঁ গো, 12 বছর থেকে বসে আছি, একটাও মাছ পাইনি। 12 বছর থেকে বসে আছো, একটাও মাছ পাইনি, আর বোধহয় তোমার কপালে জুটবে না। বলে না গো, এমন কথা বলো না নারী, আজ এটা মাছের ঠোকা বেড়েছে। সাধন হবে না, নইলে ভজন হবে না। করে যা সাধন ভজনের সেতু নারীর দ্বারা আমার পাল্লাদা বলে যা তোমার মেয়ের পা ধইয়ে পুরুষে খায়। তারপরে সেই বামুনের ছেলে ভগবান দেখতে পায়, তোমার মেয়ে পা ধুইয়ে খেলে। ওই না দেখো বামুনের ছেলে, বাড়িতে বউ আছে সবারই একটা করে আছে, দুটো করে কারো নাই। যে দুটো আছে তার বাবার জীবনে শান্তি নাই। হ্যাঁ, একটা করে বউ আছে, সকালবেলা হবে বাড়িতে সবকিছু কাজ দাগ করে দিয়ে এই বউটাকে সিংহাসনে বসাবেন, পায়ের কাছে একটা বগি থালা রাখবেন, কাঁসার বগি, স্টিলের হলে হবে না, কাঁসার বগি থালা রাখবেন। তারপরে একটি জল আনবেন, সেই জল দিয়ে পাটা ধুইয়ে দেবেন, সেই পা ধোয়া জল খাবেন। 7 দিনের মধ্যে ভগবান দেখবে, 7 দিনের মধ্যে ভগবান দেখবে। চণ্ডীদাস তা প্রমাণ করিল। আরে রজকিনীর আমি যদি না থাকতো, চণ্ডীদাস ভগবানকে পেত না। পদ্মাবতী যদি না থাকতো, তাহলে ভগবানকে জয়দেব গোস্বামী ভগবানকে দর্শন করতে পারতো না। বাবা পদ্মা ছিল বলে সে ভগবানে দেখো না দাঁড়িয়ে এলো। আজ মকরের সংক্রান্তির দিনে স্বয়ং ভগবান তিনি বলছে, রাধে সরগরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং দেহি পদ পল্লবোদারম। রাধে তোমার যুগল চরণ আমি মাথায় নিলাম। জয়দেব গোস্বামী লেখাটা লিখতে পারছে না, তাই কোনোদিন হয় স্বয়ং ভগবান হয়ে একটা রাধারানী সাধারণ নারী তার চরণ যুগল মাথায় নিতে পারে? কোনোদিন হতে পারে না। চিন্তা করতে করতে অজয় নদী জলে স্নান করতে গিয়েছে ভগবান জয়দেবের বেশ ধারণ করে। সেই দিন পদ্মার কাছে সেবা নিয়ে বৌঠখানা ঘরে গিয়ে বাঁকা অক্ষরে বাঁকা করে তিনি লিখে দিয়ে গেল, দেহি পদ পল্লবোদারম। রাধে আমি তোমার চরণ যুগল মাথায় নিলাম, যুগল মাথায় নিলাম। হে আমার সাধের নারী, অবশেষে গিয়ে দেখতে পেল
দেখতে পেল সত্য সত্যই আমার ঘরে ভগবান এসেছে এবং নিজের বাঁকায় অক্ষরে বাঁকা করে স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেছে রাধার যুগল চরণ। ভগবানে তিনি মাথায় নিল, ভগবান তিনি মাথায় নিল, নারীর চরণে মাথায় নিল, নারীর চরণ ভগবান করে সেই জোড়া দিল। নারীর চরণ মাথায় নিল। জয় হোক। তাহলে এইটা হচ্ছে নারী ধর্ম, এটা হচ্ছে নারীর চরিত্র। হে আমার পাল্লাদার, আমি তোমাকে দাবি বা জিজ্ঞাসা রেখে যাই, কি এত এত নারী আছে দেখলে আমি চিনতে পারবো, বুঝতে পারবো কার বিয়ে হয়েছে কার বিয়ে হয়নি, কে বিধবা, হ্যাঁ কে বিধবা, কে সধবা, কে অধবা দেখলে আমি চিনতে পারবো যার বিয়ে হয়নি। হ্যাঁ কুমারী মেয়ে দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ এর এখনো বিয়ে হয়নি। যার বিয়ে হয়েছে শীতে সিঁদুর আছে, হাতে শাখা আছে দেখলে বুঝতে পারবো। হ্যাঁ যার বিয়ে হয়ে স্বামী মারা গিয়েছে সে বুঝতে পারবো যে এই নারীটা বিধবা। তাহলে হে আমার পুরুষ, আমি এত এত পুরুষ দেখতে পাচ্ছি, আমি কাউকে দেখে বুঝতে পারছি না যে কার বিয়ে হয়েছে কার বিয়ে হয়নি, কে মরে গিয়েছে। বলো শাস্ত্র ভিত্তিক যুক্তি অনুসারে আমাদের নারীদেরকে চিহ্নিত করা হয়, পুরুষদের চিহ্ন কোথায়? তোমার আগে যদি আমি মরে যাই কেমন করে লোকে জানবে যে বউ মরা পুরুষ হয়েছে? কেমন করে জানবে যে এই ছেলেটার বিয়ে হয়নি? কেমন করে বুঝবে যে এই ছেলেটার বিয়ে হয়েছে? তোমার চিহ্ন কিবা হলো, তোমার চিহ্ন কিবা হলো, শাস্ত্র অনুসারে আমায় বলো তোমার চিহ্ন কিবা হলো। আমি দ্বিতীয় নম্বরে দাবি তোমায় রেখে যাই। আমি দেখতে পাই সর্বদাই আমি দেখতে পাই কি হে আমার পুরুষ অনেক অনেক পূজা হয়, সেই সঙ্গে দেখবেন কুমারী পূজা হয়। নাম শুনেছেন কুমারী পূজা? কেউ শুনেছেন? হয়তো কোথাও শুনেছেন কুমার পূজা হয়? বাবা বাবা, কুমার পূজা হয় না কেন বলে হারিয়ে যায়। আরে কোন কারণে তোমার কুমারের পূজা হয় না? জানাবে শোনাবে, জানাবে শোনাবে। কথায় আজ আসরে শোনাবে তোমাদের কথা আজ আসরে। ছোট্ট ছোট্ট মাত্র দুটো দাবি করে গেলাম। হে আমার পুরুষ, তুমি স্বামী স্বামী স্বামীর কথার আক্ষরিক অক্ষর কি? বিয়ে না করে হয়েছে স্বামী স্বামী বিবেকানন্দ। হ্যাঁ তুমি বিয়ে করে হয়েছো স্বামী, এই স্বামীর কথার অর্থ কি তুমি আমায় বলে যাবে। ব্যাস এইখানে আমি রেখে গেলাম, সে আসুক সে বলুক, তারপরে হবে আমাদের মধুর মিলন। আমি এখানেতে পাল্লা শাড়ি এখানেতে পাল্লা শাড়ি, প্রাণ ভরে বলুন হরি হরিবল হরিবল হরিবল। ছোট্ট করে এক করে একটা গান দিয়ে যায়। না 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 না, আমার আখি যায় জলে ভাসি, আখি যায়